সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সম্পাদকীয় অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় 21 আগস্টের বিভীষিকা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার, এবং কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যে নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরুর আগেই দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। হাওয়া ভবনে 21 আগস্টের গ্রেনেড হামলার ষড়যন্ত্র হয় বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে তুলনা করায় সমালোচনা করলেন প্রধান বিচারপতি। বেগম জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বৈধ, হাইকোর্টের দেয়া 1 বছর আগের রায় আপিল বিভাগীয় বহাল। 35 ঘন্টা পর খুলে দেওয়া হল টাঙ্গাইল রেল ব্রিজ, ট্রেন চলাচল স্বাভাবিক, দিনভর যাত্রী দুর্ভোগ। এবং 30 আগস্টের টিকিট পেতে রেল স্টেশনে উপচে পড়া ভিড়, কোরবানির ঈদে জনদুর্ভোগ কমাতে সাভারে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আমরা জানি আজ 21 আগস্ট 2004 সালের এই দিনে, অর্থাৎ আজ থেকে 13 বছর আগে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়, মূলত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এবং শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যেই হামলাটি চালানো হয় বলে ধারণা, এবং যাতে করে আইভি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী নিহত হন, শেখ হাসিনা সহ শতাধিক আহত হয়েছিলেন। আমরা সেটি নিয়েই আজকে আলোচনা করব। এবং বলা হয়ে থাকে যে এই গ্রেনেড হামলাটি একটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। ফোরকাতুল জেহাদ যদিও নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এর পেছনে অনেক বড় শক্তি ছিল, বিশেষ করে তৎকালীন সরকারের অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও এর মদদেই এটা হয়েছিল। ঘটনাটি যদিও বিচার চলছে এখন বিচার কাজ, এবং বিচারাধীন বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, কিন্তু তারপরও যতটুকু আমরা জানি, কারণ বিএনপি আমলে ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। জজ মিয়া নাটক সাজানো হয়েছিল, পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু আসল রহস্য উদ্ঘাটিত হতে শুরু করে। তা আমি মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কি বলবেন? ধন্যবাদ। উনি আমাদের দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। 21 আগস্ট 2004 সাল, আমি তখন ঢাকার বাইরে একটা রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম। বাসে করে আসছি, নরসিংদীর কাছাকাছি আসার আগেই বাস থেকে সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হলো যে ঢাকায় যাওয়া যাবে না। কি ব্যাপার, একটু আমি অবাক হলাম। তখন লোক মুখে আস্তে আস্তে প্রচারণার মাধ্যমে আমি জানতে পারলাম যে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, এবং কতটুকু ক্ষতি হয়েছে, কি হয়েছে, এগুলো জানার সুযোগ তখন ছিল না। আমি তাড়াতাড়ি নেমে কোনো রকমে বহু চেষ্টা করে একটা ট্যাক্সি নিয়ে ঢাকায় পৌঁছার পর একটু বিস্তারিত বিবরণ কিছুটা আমি জানতে পারলাম। 21 আগস্ট 2004 সালে যেই ঘটনা ঘটানো হয়েছিল, নিঃসন্দেহে এটা যদিও বিচারাধীন, তবুও একজন সাধারণ নাগরিক হিসেবে ঘটনাবলীর, যেটাকে আইনের ভাষায় বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেইখান থেকে এটা খুবই স্পষ্ট যে একটা তাৎক্ষণিক কোনো একক একটা ব্যক্তির উন্মাদনা থেকে জিনিসটা হয়নি।
এটা একটা বাহিনী, সুগঠিত বাহিনী সুপরিকল্পিতভাবে সমস্ত হামলাটা পরিচালনা করেছিল। এবং যেই অস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছিল সেগুলো হলো খুব আধুনিক ধরনের গ্রেনেড, যেটার নমুনা খুঁজে পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য যে সেটা বিচারালয়ের সামনে উপস্থিত করার জন্য সেগুলোকে যে আপনি পুরাটাকে নিয়ে এসে হাজির করবেন তার আগেই সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং অপরাধ সংগঠিত করার জন্য একটা পরিকল্পনা এবং আয়োজন, তারপরে ওই অপরাধটা সংগঠিত করা হলো, তারপরে ওই অপরাধটা যাতে জনগণ জানতে না পারে সেটাকে আড়াল করার জন্য একেবারে প্রথম মুহূর্ত থেকেই কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জজ মিয়ার কথা বললেন, এটা তো আরো পরবর্তীকালে এসেছে, কিন্তু শুরু থেকেই সমস্ত আলামত গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য যে চেষ্টা ছিল, এইগুলো সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে পুরাটার পেছনে একটা ষড়যন্ত্র কার্যকর হয়েছিল এবং সেটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের একটা অংশ। স্বাভাবিকভাবেই তখন যারা সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের সংযোগ না থাকলে পরে এইভাবে এত বড় একটা আয়োজন গোপনে সংগঠিত করা একেবারে অসম্ভব ব্যাপার বলে সাধারণ মানুষের ধারণা সেরকমই। এবং প্রত্যক্ষভাবে তৎকালীন সরকারের কোনো না কোনো সেকশন থেকে একটা মদত ছাড়া এবং প্রশাসনের কোনো না কোনো অংশ থেকে একটা মদত ছাড়া এই সমস্ত ঘটনা এবং অপরাধীরা অপরাধ সংগঠিত করার পর সেখান থেকে যে পালিয়ে যেতে সক্ষম হলো, এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে এটা প্রমাণিত হয়। এটা 2004 সালের 21শে অগস্টের ঘটনা এবং আমার জন্য সেই সময়ের মুহূর্তে অনুভূতিগুলো আমার উপলব্ধি করা আমার জন্য সহজ এই কারণে যে তার ঠিক 4 বছর আগে বা 4.5 বছর আগে, 3.5 বছর আগে 2001 সালের 20শে জানুয়ারি কমিউনিস্ট পার্টির পল্টন ময়দানে আমাদের একটা বড় সমাবেশ সারা দেশ থেকে এনে আমরা তখন বিকল্পের স্লোগানটা উত্থাপন করেছি এবং জোরদার হচ্ছে। সেই সময় আমি মঞ্চে খালি আমার বক্তৃতা দেওয়া বাকি, অন্যদের বক্তৃতা হয়ে গেছে, টাইমিং এর একটু এদিক সেদিক হয়ে গেছে, হওয়ার জন্য আমি বেঁচে গেলাম কিনা জানি না। তখনই কিন্তু পল্টন ময়দানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে 4 জন মারা যায়, পরবর্তীকালে আরেকজন মারা যায়। এবং সেই ঘটনায় কিভাবে এই বোমা আক্রমণের পর সমস্ত যারা শ্রোতা দর্শক যেখানে উপস্থিত জনসভায় তাদের ভেতরে কি ধরনের মনোভাব সৃষ্টি হয়, আমরা যেন মঞ্চে বসেছিলাম আমাদের কিরকম একটা অনুভূতির সৃষ্টি হয় সেটার কিন্তু আমি প্রত্যক্ষভাবে তার সাক্ষী। সুতরাং আমি খুবই মর্মাহত হয়েছিলাম। জি, তার আগে 1999 সালে 2000 সালের 99 সালের 6ই মার্চ উদীচীর সম্মেলন যশোরে, সেইখানে এটা হয়। তারপরে সিপিবিটা হয়, তারপরে ছায়া নাটকটা হয় এবং তারপরে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনাকে আক্রমণ করার জন্য একটা মাইন পুঁতে রাখা হয় এবং বোমা পুঁতে রাখা হয়েছিল, সেখান থেকে যাওয়ার কথা তার একের পর এক। তো আরেকটা কথা আমি বলতে চাই, 2004 সালের ঘটনা এবং তখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারা এটার তথ্য গোপন করে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু সেই শক্তি তো ক্ষমতা থেকে চলে গেছে 2006 সালে, না বিএনপি 6 সালে চলে গেল। তারপরে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর এবং তার পরবর্তীকালে আওয়ামী লীগের শাসন। এটা খুবই দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয় যে 13টা বছর পার হওয়ার পরে এখনো পর্যন্ত বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এবং এইটা একটা বিষয় আমাদের খুব ব্যথিত করে এবং চিন্তিত করে তোলে যে এইভাবে কালক্ষেপণের মাধ্যমে যে ঘটনাবলীগুলো নানাভাবে হালকা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা মোটেই ঠিক না। বলা হচ্ছে যে এই মানে যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচারটি প্রায় শেষ পর্যায়ে আছে এবং আমরা জানি যে এর আগে যে 2000 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়, সেটির রায় হয়েছে গতকাল। 16 জনের মৃত্যু। দেখেন এটা বিলম্ব হলে হয় কি, 17 বছর পরে বিলম্ব হলে হয় কি, অপরাধীরা অনেকে মৃত্যুবরণ করে, অনেকে পালিয়ে যায়। যেমন আমাদের বিশ্বজিৎ হত্যাকাণ্ডের
রায় হলো, পরে আবার সেটা অনেক মৃত্যুদণ্ড নাকচ করে দেওয়া হলো, তাদের ভেতরে অনেকে এখন অ্যাবসকন্ডিং বিদেশে চলে গেছে। বিচার ঠিক প্রক্রিয়া বিলম্বিত হওয়া এটা কোনো ঠিক না। আরেকটা কথা বলতে চাই যে অঙ্কুরেই এই ধরনের ঘটনাকে কিন্তু ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করা উচিত। উদয়চির হত্যাকাণ্ডের সময় সেই ব্যাপারে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, তখন বিএনপি ক্ষমতায় ছিল, তারা সেইভাবে মামলাটাকে অগ্রসর করেনি। কিন্তু 2001 সালের পর যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন তো আমাদের পল্টন ময়দানে বোমাবর্ষণটা হয়, তখন প্রধানমন্ত্রীর সময় সম্ভবত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 99 উদয়চির সময়, আচ্ছা 99 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের পার্টির মিটিং এ যখন হামলা হলো, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে যে আমরা দেখা করেছি এবং ওই সময়ের প্রাইভেটলি ভিডিও, ধারণকৃত ভিডিও, সেটা আমরা দেখিয়েছি। সন্দেহজনক 2-3টা লোক হাতে কিছু নিয়ে সেখানে নড়াচড়া করছে, সেইগুলো তাকে আমরা দিয়েছি। এবং আমরা তখনই কিন্তু তাকে বলেছিলাম যে এইটা যদি এখনই আপনি শক্তভাবে না করেন, তাহলে পরে এটা কিন্তু আরো বড় রকম মহিরুহ হয়ে একটা মহাবিপদ হিসেবে আমাদের দেশে আবির্ভূত হবে। আমাদের রাজনীতিতে এই যে প্রবণতাটা, সেটা হয়তো ছিটে ফোটা আগে একেবারে ছিল না তা আমি বলবো না, কিন্তু ইনস্টিটিউশনালাইজড, অর্গানাইজড ওয়েতে এই ধরনের হত্যাকাণ্ড, বোমা হামলা, বোমা হত্যাকাণ্ড, সেটা সংগঠিত করার প্রক্রিয়াটা কিন্তু আমরা এই সময়কালের ভিতরে আমরা দেখতে পেলাম। এবং তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমাদের দেশে জঙ্গিবাদী, সন্ত্রাস এই জিনিসগুলো চলে যাচ্ছে। আরেকটা কথা খাই আমি একটু 1 মিনিটে বলছি আর কি। 20 জানুয়ারি সিপিবির যে হামলা হলো, সেখানে আমাদের 4 জন, পরে আরেকজন, 5 জন মারা গেল। ওই দিনই আরেকটা ঘটনা ঘটেছিল। আমাদের ওখানে বোমাবর্ষণের পরে আওয়ামী লীগ অফিসের উল্টা দিকে আওয়ামী হকার্স লীগের অফিসে, সেইখানে বিস্ফোরণে 2 জন মৃত্যুবরণ করে। আমার কাছে এখনো বিস্ময় যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের অফিসে বোমা হামলা হলো এবং 2 জন মারা গেল, সেইটা কেন আওয়ামী লীগ সেইটা নিয়ে হইচই করছে না, এবং সেইটার সঙ্গে কোন রহস্য জড়িত যে ওই ব্যাপারটা সামনে আসলো না এবং ধামাচাপা পড়ে গেল। ধন্যবাদ। আমি একটু সাখাওয়াত হোসেন আপনার কাছে যাব। যেটা সেলিম ভাই বলছিলেন আসলে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব কিনা, এবং শুধু রাষ্ট্রীয় যে উচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতা তাই নয়, তখনকার যে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো, তাদেরও মদত ছাড়া এটা কি সম্ভব কিনা? আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমিও প্রথমে রাজাক সাহেবের প্রয়াণে আমি খুব বয়স হয়ে গেছিল, অসুস্থ ছিলেন, তারপরেও আমরা আমাদের সময় হি ওয়াজ দ্য মেইন ম্যান, বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছিল অনস্লট অফ সুচিত্র উত্তম এবং পশ্চিম পাকিস্তানের। কাজেই তার এই অঙ্গনে তার একটা বিশাল অবদান আছে, এটা যে চলে যায় তার আর পূরণ হয় না। তো এটুকু বলতে পারি দর্শক হিসাবে আমরা একজন ভালো, এমনি মানুষ হিসাবে আমি দুই একবার আমার সাথে দেখা হয়েছে, মানুষ হিসাবে বেশ ভদ্র, ভালো, চমৎকার মানুষ ছিলেন। আপনার এই প্রশ্নের উত্তরে আমি এটুকু বলবো যে সেলিম সাহেব তো যেহেতু ওনারা নিজেরাই ভুক্তভোগী ছিলেন, কথাটা বললেন। আমি 21শে অগস্টের যে বিষয়টা, এই বিষয়টা তো তৎক্ষণিকভাবে শুনলাম, আমি তো যদিও তখনই ক্যান্টনমেন্টে ছিলাম, শুনলাম যে, কিন্তু ভয়াবহতা তখন বুঝতে পারিনি। সেলিম সাহেব যেরকম বললেন ছোটখাটো কেউ, আমরা গ্রেনেড হামলা সেটা শুনিনি, শুনলাম যে বোমা বাস্ট হয়েছে। তো ওটা তার আগে তো উনি যেটা বলেন ধারাবাহিক এগুলো শুনে আসছি, কিন্তু ভয়াবহতা তারা বুঝতে পারেনি যতক্ষণ পর্যন্ত টেলিভিশনে প্রচার শুরু না হলো। তাৎক্ষণিকভাবে যেটা যখন এই ভয়াবহতা দেখা গেল, তাৎক্ষণিকভাবে কয়েকটা, যদিও এগুলো মামলা বিচারাধীন আছে, বেশিও বলা যাবে না, আমি ওই সময়কার কথা বলছি, তাৎক্ষণিক আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এই ধরুন নিরাপত্তা বিষয় নিয়ে বা এক ধরনের, প্রথমে যখন এই জেনারেলের নামটা আসলো তখন আমি
গ্রেনেড গুলো কোথা থেকে আসছে এটা চেষ্টা করছিলাম পেতে। তারপর দেখলাম যে এই গ্রেনেড গুলো বিভিন্ন এখন 5-6টা দেশে তৈরি হয়, চায়নাতে তৈরি হয় এবং অন্যান্য জায়গায় তৈরি হয়, এবং সেনাবাহিনীতে এগুলো ব্যবহার করা হয় এই ভিন্ন মডেলের। তো এটা খুব সোজা ছিল যে এটা আর্মি থেকে চুরি হয়ে গেছে কিনা কিনা আর্মির কাছে টেলি করলে পাকিস্তান থেকে এসছে পরে যেটা জানা মানে আমি যেটা তাৎক্ষণিক আমার যেতে পারে তাৎক্ষণিক উৎসটা কি হতে পারে, উৎস দেশের ভিতরে তাহলে একমাত্র এগুলো হলো লিথেল ওয়েপন এবং একদম এটা কোনো প্রাইভেট ইউজের জন্য না, এগুলো পার্টিকুলারলি নট ইভেন পুলিশ অন্য কারোর কাছে না, এটা ইউজ হচ্ছে ফর সেনাবাহিনীর জন্য। তো তখন আমার মনে হলো যে সেনাবাহিনী থেকে যদি বের হয়ে যায়, কিন্তু চুরি করতে পারে, তাহলে এটা অতি সহজে ধরা যাবে, স্টক টেকিং করলে বোঝা যাবে, সেটা হয়নি। পরে তো আমরা অন্য জায়গায় বুঝলাম। দ্বিতীয় জিনিস যেটা আমার মনে হলো যে যে জায়গাটায় সমাবেশটা হচ্ছিল খুব এটা ক্লোজড এলাকা। প্রথম শুনছিলাম, পরে যেগুলো তথ্য হলো, প্রথম শুনছিলাম এটা এক জায়গায় হওয়ার কথা ছিল, সেটা সেখান থেকে এখানে নিয়ে আসলো। এটা আওয়ামী লীগের ডিসিশন ছিল, এটা বোধহয় মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল, যদিও আমি শুনেছি, বলতে পারবো না, ওখান থেকে এটাকে এখানে সাজেস্ট করা ছিল। একটা ক্লোজড এরিয়া, এই ক্লোজড এরিয়াতে আপনি যতগুলো গ্রেনেড বাস্ট হয়েছিল, আমার এই সময় ঠিক মনে নেই কতগুলো, মাল্টিপল অ্যাটাক হয়েছে, যেটাকে আমরা বলি মাল্টিপল অ্যাটাক। মাল্টিপল অ্যাটাক মানে একাধিক লোক এটা করেছে, একজন লোকের পক্ষে 6টা-7টা গ্রেনেড মারা ওই এক সময়ে ইজ নট পসিবল। আপনারা অনেকে হয়তো মুক্তিযুদ্ধ করেছেন, আপনি গ্রেনেড দেখেছেন, এবং গ্রেনেড লক করার পর একটা টাইম লাগে এটা বাস্ট হইতে। কাজেই লব কখন করতে হবে, কতটুকু সময় নেবে, সেই সময়টুকুর মধ্যে যিনি আক্রমণকারী তিনি কিভাবে বের হবেন, এইগুলো সেলিম ভাই যেটা বললেন যে ওয়েল থট আউট, এটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল কোঅর্ডিনেটেড, আমার তখনই মনে হয়। কারণ এই লোকগুলো অ্যাটাক করলো, এটা যেমন আপনার, আর গ্রেনেড তো এমন না যে আপনি 1 কিলোমিটার দূর থেকে রকেট লঞ্চের মতো মারবেন, এটা আপনাকে খুব কাছে গিয়ে মারতে হবে, টার্গেটের থেকে ম্যাক্সিমাম 20-25 গজের মধ্যে থেকে আপনাকে মারতে হবে। এবং ওটা কর্ডন ছিল, পুলিশ প্রহরা ছিল এখানে, যেহেতু তৎকালীন অপোজিশন নেত্রী একটা সমাবেশ করছেন। তাহলে প্রথম প্রশ্ন আমার কাছে মনে হলো যে যারা লব করছেন, দে মাস্ট বি অ্যাটলিস্ট কয়েক ঘন্টার ট্রেনিং হলে তারা ট্রেনিং নিয়েছে। গ্রেনেড লব করতে বা গ্রেনেড থ্রো করতে খুব বিশাল ট্রেনিং এর দরকার হয় না, আমি 3-4-5 ঘন্টার মধ্যে যদি কেউ করতে চায় করতে পারে, অত বড় ট্রেনিং দরকার না। ক্লিপটা কখন খুলতে হবে, কখন ছাড়তে হবে, হাতটা কখন যতক্ষণ হাতে ধরে রাখবেন ততক্ষণ এটা বাস্ট হবে না, ক্লিপ চেপে রাখবেন। ক্লিপটা ছেড়ে দিয়ে যখন আপনি দেবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে হাউ আই সেভ মাই সেলফ। দেখা গেল যে যারা ওখানে নিহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু হামলাকারী কেউ ছিল না। তার মানে গ্রেনেড লক করার পরে এবং গ্রেনেড যখন বাস্ট হয়, তখন কিন্তু এটা কোনো কোণ তৈরি করে না, চারিদিকে ছড়ায়। যে কারণে আমরা যখন গ্রেনেড লক করতাম, আমরা যখন 1-2-3 করে বসে পড়তাম ট্রেনটার ভিতরে, যাতে স্প্লিন্টার উপর দিয়ে চলে যায়। তো এইগুলো তখন আমার যেটা মনে হচ্ছিল যে তার মানে যে লোকগুলো কাজটা করেছে তাদেরকে ওই সমাবেশের ভিতরে ঢুকতে হয়েছে, ওখান থেকে এক্সট্রিকেট করতে হয়েছে। যখন এটা ব্লাস্ট হয় তখন তো তার বিরুদ্ধে শুরু, দে হ্যাড টু এক্সট্রিকেট। তার মানে তারা ওখানে বের হয়েছে, বের হয়ে একটা সেফ এক্সিট দিয়ে তারা চলে গেছে। তারপরে প্রশ্ন হলো, তাহলে হোয়াট ওয়াজ দি রেসপন্স অফ দি ল এনফোর্সিং এজেন্সি? প্রথম একটা দায়িত্ব দেওয়া হলো সরকারের তরফ থেকে যে তোমাকে জায়গাতে আমি সিকিউরিটির জন্য দেওয়া হলো ডিউটি, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স? তারা কি করেছিল? তারা এই যে লোকগুলো বের হয়ে গেল, তারা তাদের চোখে কি পড়েনি, তারা দেখেনি? তারপরে উত্তরটা যেটা আমার কাছে আসলো, তার মানে somebody is involved in it. Who? এটা আমি বলতে পারবো না, বাট somebody is involved in it, যে কারণে ওই সময়কে যারা সিকিউরিটিতে ছিল বা দোজ ল এনফোর্সিং এজেন্সি যাদেরকে আমরা বলি, তারা নিষ্ক্রিয় ছিল ওই সময়টাতে, অথবা তারা
নিজেরাই হয়তো বিয়ে দৌড়াদৌড়ি করছিল, হোয়াট এভার ইট ইজ, আমি ধরে নেব যে তারা নিষ্ক্রিয় ছিল। তাহলে যেটা আমি মনে করি যে রেসপন্সিবিলিটি ছিল সরকারের, কে ইনভলভ ছিল গভর্নমেন্টের, না ছিল লুৎফুজ্জামান বাবর ছিল না, কে ছিল, দ্যাটস নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল একটা নিরাপত্তা দেওয়ার, বিশেষ করে যখন সংসদীয় গণতন্ত্রে আপনার অপোজিশন পার্টি লিডার এখানে একটা সমাবেশ করছে। সেটা হলো এক অ্যাকাউন্ট, এটার থেকে বেরোবার কোনো উপায় নেই। দেখ দায়িত্ব নিতে হবে যে 23 জন লোক মারা গেছে, একটা পলিটিক্যাল পার্টির উপরে হামলা হয়েছে, অপোজিশনের উপরে, হু হ্যাজ ডান ইট। এই লোকগুলো বের হয়ে গেল কিভাবে, কারা দায়িত্ব ছিল, সেই ইনভেস্টিগেশনটা তাৎক্ষণিক হওয়া উচিত ছিল, কিন্তু সেই ইনভেস্টিগেশন হয়নি। ডিস্ট্রাকশন অফ গ্রেনেড গুলো করা হলো কার হুকুমে, কেন করা হলো? একটা কারণ হতে পারে যে সেগুলো যদি পিন খুলে গিয়ে থাকে, মানে ওই পিন যদি খুলে ফেলা হয় আর সেগুলি বাস্ট না হয়ে থাকে, তাহলে হয়তো সেগুলো সেভ করার পদ্ধতি হয়তো একটা ছিল যে এটাকে কিভাবে সেভ করা যায়, অথবা যে ওগুলো বাস্ট আবার হয়ে যায় নাকি, অনেক সময় ডিলেড বাস্ট হয়, সেটার জন্য হয়তো ডিস্ট্রয় করে থাকতে পারে। সেটা আপনার এটা তদন্ত সাপেক্ষ যে কেন বাস্ট করা হলো, দেয়ার হ্যাজ টু বি সাম রিজন। বাট আলামতটা আপনাকে থাকতে হবে, কারণ সেই আলামত আদৌ কোনো আলামত ছিল কিনা, যে গ্রেনেডগুলো বাস্ট হয় সেই আদৌ কোনো আলামত ছিল না। কতগুলো গ্রেনেড সেখানে চার্জ হয়েছিল, কতগুলো আনএক্সপ্লোডেড পাওয়া গিয়েছিল, সেটা ওই 3-4টা আনএক্সপ্লোডেড থাকে, তার মানে এক্সপ্লোশন হয়েছে আরো ধরুন 7-8টার, 13-14টা গ্রেনেড একজন মারতে পারে না, আর এই গ্রেনেড লঞ্চও করা যায় না, এটা হচ্ছে ম্যানুয়ালি করা। এখানে অনেকগুলো প্রশ্ন। তারপরে প্রশ্ন হলো যে হু গেটস হোয়াট বেনিফিট, এবং আমি তখন আমার যেটা মনে হলো, যেগুলো আমার মনে হলো, মানে আমার ব্যক্তিগত মতামতে, যে নোবডি ইজ বেনিফিটেড, নোবডি ইন আ সেন্স, মনে করেন হাইপোথেসিস সেই দিন আরো কিছু ক্যাজুয়ালিটি হতো, ইনক্লুডিং শেখ হাসিনা, তাহলে কোনো সরকার থাকতে পারতো? মানে থিঙ্ক অফ ইট। আমার কাছে প্রথম প্রশ্ন হয় এটা, যে এইরকম যদি হতো, যে আরো ডিভাস্টেটিং কোনো এফেক্ট যদি হতো, তাহলে কুড দ্যাট গভর্নমেন্ট স্টে? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে বেনিফিটটা কার কাছে যেত? দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম পিপল অলসো বিহাইন্ড ইট টু টেক দ্যাট বেনিফিট। এইরকম হলে এটা থাকবে না। এখন সেটা কি -4 থিওরি না -2 থিওরি, -17 থিওরি, গড অনলি নোজ। এইগুলো কিন্তু তখন আমার মনের মধ্যে আসছিল। তবে একটা জিনিস যেটা ওই সময় থেকে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে আগেও ছিল কিছু কিছু, এই যে আপনার গুপ্ত হত্যা, এলিমিনেশন অফ অ্যানাদার পার্টি, এলিমিনেশন অফ লিডার্স, ইউজ অফ এক্সট্রা স্টেট পিপল, এখন তো যাদের সম্পৃক্ত শুনছি হুজি ইত্যাদি, এদেরকে ইউজ করা, এটা একটা কালচারের মধ্যে ঢুকে গেছে। এন্ড দেন ওখান থেকে আমার মনে হয় যে দুটি বড় দলের ভিতরে যে ধরনের একটা কনফ্রন্টেশনাল রাজনীতির আমরা দেখছি, ওই বীজটা ওখানেই বপন হয়েছে। এবং এটা অত্যন্ত স্বাভাবিক যে ভিকটিম পার্টি কখনোই খুব সহজে এটাকে নিতে পারবে না, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে ডেমোক্রেটিক সিস্টেম, ডেমোক্রেটিক ভ্যালুজ শুরুর থেকে কাজ করেনি। মুজাহিদ আরো ভালো বলতে পারবেন যে নর্মস গুলো কাজ করার কথা, সেই নর্মস গুলো কাজ করেনি। উই ডোন্ট হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট, কোনো কিছু নেই, মানে যে রাজনীতি বা যে ডেমোক্রেসিতে যা থাকার কথা। এবং এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত একটা খারাপ, অত্যন্ত একটা জঘন্য ঘটনা ঘটেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ধন্যবাদ কাজী সিরাজ, আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমিও আমাদের চলচ্চিত্র জগতের মহানায়ক যাকে বলা হয়, এবং সত্যি তিনি মহানায়কই ছিলেন। একসময় তো আমাদের সবার কাছেই উনি ছিলেন একেবারে হৃদয় নাচিয়ে তোলা একজন মানুষ। তো তার প্রয়াণে আমি শোক জানাচ্ছি। এটা আমি জানি আমাদের মতো আরো যারা আছেন বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র সেবী, চলচ্চিত্র দর্শক সবাই নিশ্চয়ই রাজ্জাক সাহেবের এই প্রয়াণে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, শোক তারা সবাই নিশ্চয়ই শোকাবহ।
এই প্রশ্নে যেটা আছে ইতিমধ্যে যে দুজন আলোচনা করেন, সেলিম ভাই এবং শাখাওয়াত ভাই, আমার মনে হয় ওনার যে দুজন দুই পার্সপেক্টিভে কথাবার্তা বলেছেন, কোনো বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা একেবারে পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক হামলা, এবং সেই উদ্দেশ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এখানে প্রথমে একটু বলে রাখি, ওই দিন যখন এই ঘটনাটি ঘটে তখন আমি প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে ছিলাম, এবং সেখানে বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবও ওই অনুষ্ঠানে ছিলেন। আমি আমার যেটা দেখেছি এটা বাস্তব সত্যি, কে এখন কি বলবেন জানি না, কে একজন কানে কানে ওনাকে গিয়ে বললো যে এরকম একটা ঘটনা ঘটছে। উনি দাঁড়ানো ছিলেন, হঠাৎ করে ওনার একটা শব্দ এসেছে, রাজনীতি শেষ, রাজনীতি শেষ হয়ে গেল। জাস্ট এই একটি বাক্য করে দুবার উচ্চারণ করেছিলেন। তারপরে যা ঘটনা একটু সিচুয়েশন মাল হলো, ওনাকে সাংবাদিকরাই কর্ডিনেট করে নিয়ে টিয়ে গেল, আমরা পরে চলে আসলাম। তা আমি যেরকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উদ্দেশ্যটা স্পষ্ট, এটাকে আমার লুকোনো ছাপানোর কিছু নেই। লক্ষ্য ছিল শেখ হাসিনা, এটা চতুর্থ তার উপরে আক্রমণ। এর আগে একবার হয়েছে 20 জুলাই 2000 গোপালগঞ্জে কোটালীপাড়ায়, তখন তিনি প্রধানমন্ত্রী। তারপরে 30 মে 2001 সালে খুলনায়, তারপর 25 সেপ্টেম্বর 2001 সিলেটে, এবং এরপর 21 আগস্ট এখানে হলো। এবং টার্গেট ছিলেন তিনি, এবং টার্গেটটা কোনো মূল উদ্দেশ্য এটা বলে যে কারা জড়িত, স্বাভাবিক ব্যাখ্যাগুলো দিলেন যে অমুক তমুক ইত্যাদি ছাড়াও আরো বাইরের অমুক, এটা থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যটা রাজনৈতিক, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। তো এখন শেখ হাসিনাকে যদি উনি যদি মারা যেতেন, যদি খোদা না আল্লাহ হাত দেখেছে, এবং মনে হয় একজন আমাকে ওদিন বললেন যে নিশ্চয়ই আল্লাহ চট করে ফেরেশতা যেগুলো পাঠিয়ে দিয়েছে তারা তার গ্রেনেডটা ধরে ফেলো, মানে এরকম একটা করে তাকে না বাঁচালে সেখান থেকে তার বাঁচার কোনো উপায় ছিল না, কারণ ছিল না। তো তাকে হত্যার উদ্দেশ্যটা কি থাকতে পারে এটা স্পষ্ট, যে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে গেল। আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হওয়ার অর্থ হচ্ছে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেল। আওয়ামী লীগ দুর্বল হলে তারপরে অন্য যারা প্রথম চিন্তা যেটা আগে লাভবান কারা হয় সেখানে। তারপরে আবার যে প্রশ্নটি আসে, যেটা সাক্ষাৎ বললেন, কিন্তু যদি শেখ হাসিনা আক্রান্ত যেভাবে হয়েছিলেন, শেখ হাসিনা যদি কিছু হয়ে যেত তাহলে তাদের সেই সুখের স্বর্গ কি ঠিক থাকতো? এই প্রশ্নগুলো আছে। তা আমার মনে হয় সেখানে যে বিষয়গুলো উচিত ছিল, যেটা আমাদেরও চোখে পড়েছে, যে আলামত রক্ষা করা এভাবে পূর্ব পরিকল্পনা ছাড়া এটা হয়নি। এবং যারা গ্রেনেড নিক্ষেপ করছেন, গ্রেনেড এই যারা গ্রেনেড ছুড়েছেন, তাদের একটা মনে আমার কাছে মনে হয়েছে তাৎক্ষণিক 2-3 ঘন্টা মানে ট্রেনিং এ মিনিমাম, আমার মনে হয় এরা অনেক দক্ষ এবং প্রশিক্ষিত ছিল, অনেক দক্ষ, অনেক প্রশিক্ষিত ছিল, এবং তারা নিশ্চয়ই তাদের সেফ এক্সিট আগে থেকে ঠিক করা ছিল, এবং সে সেফ এক্সিটটাকে সেফ রাখার দায়িত্বে নিশ্চয়ই সরকারের, প্রশাসনের বা কোনো জায়গা, খুব শক্তিশালী একটা জায়গার কিছু লোক নিশ্চয়ই নিয়োজিত ছিল। তা না হলে এই জায়গায় এটা করে তারা সেফলি, একটা লোকও ধরা পড়লো না, সবাই চলে গেল। এই যে সবাই বললেন এটা কি বিষয়, একজনে তো এতগুলো গ্রেনেড দিকে 100 ঘন্টা, আমাদের সামান্য যেটুকু অভিজ্ঞতা আছে, একজন এই অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে একজন তো 100 এতগুলো গ্রেনেড নিক্ষেপ করতে পারে না। অনেকগুলো লোক সেখানে, এতগুলো লোক সেফলি চলে গেল, একটা লোকও ধরা পড়লো না, তো এটা সন্দেহের বিষয় তো আছে। তো এখানে যেটা উচিত ছিল তখন, কারা দায়িত্বে ছিল, কেন দায়িত্ব ফেল করলো, আর একটা হচ্ছে হত্যাকাণ্ডের পরে আমরা মিডিয়া এসছে তো, যে আলামতগুলো রাখা দরকার তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা, লোক ধরে তো পরের কথা, কি হয়েছিল সেগুলো তো আমরা জেনেছি যে সেরকম চিহ্ন, সেগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছিল। তো এগুলো কেন করা হলো, তো এই সমস্ত ব্যাপারেও কোনো জবাব কিন্তু পাওয়া যায়নি। তারপরে অন্য যে জজবের বিভিন্ন ঘটনাগুলো, সেগুলো তো দুঃখজনক। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর 2007 সালে প্রথম তারা এটা রিভিউ করে, পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা আবার পুনরায় এটাকে করে এই অবস্থা নিয়ে এসছেন। তো 13 বছরে এখন এটা বিচার হয় না। আমার মনে হয় বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আমরা যেটা চাই, সমস্ত মানুষ চাইবে, রাজনীতিতে, এই যে রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বহুদলীয় গণতন্ত্রে এটা থাকবে,
কিন্তু প্রতিপক্ষকে নির্মূল করে দেয়া, নিশ্চিহ্ন করে দেয়া, খুন করে ফেলা, খুন করে আমার পথ পরিষ্কার করার এই যে রাজনীতি, এটা গণতান্ত্রিক রাজনীতি, কোনো রাজনীতি নয় এটা। তো এটা হওয়ার মূল আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, রাজনীতি যখন আদর্শিক ভিত্তির উপর দাঁড়ানো থাকে, বা এই অঞ্চলে, এই ভূখণ্ডে বা পৃথিবীর রাজনীতি নতুন হচ্ছে না, রাজনীতি যখন আদর্শের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের আদর্শিক লড়াই চলে, বা ভালো কাজ করার কমিটমেন্টের প্রশ্ন থাকে জনগণের প্রতি, দেশের প্রতি, সেই কমিটমেন্টকে সামনে রেখে কিছু প্রোগ্রাম থাকে, সেগুলো নিয়ে যখন লড়াই হয়, তখন প্রতিযোগিতার ধরন হয় অন্য। সেখানে প্রতিযোগিতা হয়, রাজনৈতিক মত পার্থক্য নিয়ে আন্দোলন হয়, লড়াই হয়, কিন্তু আবার আমরা দেখেছি দুই পক্ষের লোকজন একসঙ্গে বসে দাওয়াত খাচ্ছেন, একসঙ্গে বসে গল্প, এসে সম্পর্ক হচ্ছিল। কিন্তু এই যে একজনকে একজন শেষ করে ফেলা, এটার মূল আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, রাজনীতি এখন আর আদর্শিক ভিত্তির উপর দাঁড়ানো নেই, নীতির উপর রাজনীতির নীতি নেই। রাজনীতি হয়ে গেছে ভোগবাদিতায় ভরপুর, ভোগের রাজনীতি। এখন হচ্ছে ভোগের রাজনীতি করতে গিয়ে ভোগ করার জন্য, ভোগটা আবার সমগ্র জনগণের ভোগের চিন্তা নয়, ব্যক্তির, পরিবারের, গোষ্ঠীর এবং একটি বৃত্তের, তাদের ভোগের জন্যই এই জিনিসগুলো হয়। যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, অভিযোগ, যারা যখন ক্ষমতা থাকে দুর্নীতি, লুটপাটের অনেক অভিযোগ করা হয়। বিএনপি যখন ক্ষমতা ছিল এগুলো হয়েছে, অভিযোগগুলো মিথ্যা নয়, এটা আমরা জানি। কিন্তু বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ লোক কি করেছে? করেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কত কথা শোনা যায়, অভিযোগ শোনা যায়। আওয়ামী লীগের হাজার লক্ষ কর্মী, নেতা সবাই কি এগুলো করছে? করছে না, কিছু লোক করছে। অর্থাৎ এই ভোগের রাজনীতিতে কিছু লোক বেশি ঘনিষ্ঠভাবে জড়িত থাকে, এবং এদের ভোগের জন্যই এরা অন্যকে মানে প্রতিপক্ষ রাখতে চায় না, অর্থাৎ একাই ভোগ করবে, কাল ধরে ভোগ করবে। এবং এটার জন্য এই ভোগের রাজনীতি, ক্ষমতার রাজনীতি একদম নিরাপদ রাখার জন্য, নির্ভেজাল করার জন্য এই কাজগুলো, এটা এটা গণতন্ত্রের জন্য এবং সুস্থ রাজনীতির জন্য ক্ষতিকর। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার নাম আলমগীর হোসেন, আমার বাড়ি ফকিরহাট থানা, বাগেরহাট জেলা। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন বিরোধী দল এর কোন নেতা বা দলীয় প্রধানকে জীবনে শেষ করতে হবে এমন কোন ঘটনা ঘটে না, আমরা দেখি নাই স্বাধীনের পর থেকে। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় থাকে, তখন বারবার আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা, উনি বারবার মৃত্যুর সম্মুখীন হন, যেমন কোটালীপাড়ায়, এরপরে ঢাকাতে। আপনারা অনুমতি, ছোট্ট একটু প্রশ্ন অ্যাড করতাম, সেটা হলো, এটা কি 1975 পুনর্ব্যবস্থার ধারাবাহিকতা? ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই, আপনি প্রশ্নটা যদি উত্তর দেন। না, এটা আংশিকভাবে সত্য, সম্পূর্ণ সত্য নয়। কেননা আওয়ামী লীগের শাসন আমলে উদীচীর অনুষ্ঠানে বোমাবর্ষণ হয়েছে। তারপরে উনি বলছেন বিরোধী দলের নেত্রীকে বা নেতাকে শেষ করে দেওয়া, বিরোধী দলের নেতাকে মারা যেরকম অপরাধ, কমিউনিস্ট পার্টির নেতাকে হত্যা করার অপরাধ, উদীচীর নেতাদেরকে হত্যা করার। প্রশ্নটা যেটা করতে চেয়েছেন আমি একটু খোলাসা করি, সেটা হচ্ছে যে এইরকম রাষ্ট্রীয় মদদে আরেকটি দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কখনো সেটা হলো ভিন্ন, বলতে চেয়েছেন। সেটা রাষ্ট্রীয় হয়নি তা তো না, হয়েছে। ওইটা ওই সময়ই বাধা দেওয়া উচিত ছিল, বুঝছেন? ওই সময় বাধা দিলে পরে আপনি কিন্তু এটার যে ইনস্ট্রুমেন্টস গুলো রাজনৈতিক ষড়যন্ত্র করে একটা মহল, কিন্তু তারা কতগুলো ইনস্ট্রুমেন্টস কে ব্যবহার করে, সেই ইনস্ট্রুমেন্টস গুলোকে আমরা ধ্বংস করতে পারতাম। 2 নম্বর আমি বলতে চাই যে আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানি আমলে এই ব্যাপারগুলো ছিল, কিন্তু দেশ স্বাধীন করার পেছনে আমাদের অনেক উদ্দেশ্যের ভিতরে একটা প্রধান উদ্দেশ্য ছিল যে রাজনীতিতে আমরা স্থিতিশীলতা নিয়ে আসবো এবং বহুদলীয় গণতন্ত্রের ধারায় তর্ক বিতর্ক হবে এবং জনগণের অভিমত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, তার নেতা নির্বাচিত হবে, সরকার নির্বাচিত হবে, এই নীতিগুলো নির্ধারিত হবে। দুর্ভাগ্য যে আমরা বিজয় অর্জন করতে পেরেছি, কিন্তু বিজয়কে সংগত করে ধারণ করে রাখতে পারিনি, এবং সেটা ডিসরাপ্টেড হয়ে যায়। আগে থেকেই কিছু কিছু হয়েছিল, কিন্তু 75-এ এটা ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে যায় এবং রাষ্ট্র আরেকটা ভিন্ন ধারায় এমন একটা জায়গায় চলে যায় যেটা
পাকিস্তানি ভাবধারাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে। পাকিস্তানি ভাবধারা বলতে আমি কেবলমাত্র তার সাম্প্রদায়িকতাকে বোঝাচ্ছি না। পাকিস্তানি ভাবধারাকে আমি যে বৈষম্য এবং শোষণ ভিত্তিক যে অর্থনীতি এবং সমাজ কাঠামো, সেটাও পাকিস্তানি ভাবধারা। ধন্যবাদ। এবং মানে আমি এই করে আনছি আর কি, এটা সেইটা খুবই দুঃখজনক। এখন দ্বিতীয় একটা পয়েন্ট হলো, ছোট্ট ছোট্ট করে বলছি, পুরা সরকার থাকতে হবে তা তো না, সরকারের ভিতরে সরকার থাকে। বিএনপির সময় হাওয়া যেমন ছিল, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। আমার ধারণা সরকারের বা রাষ্ট্রযন্ত্রের কোনো একটা অংশ জড়িত না থাকলে এটা হয় না। দ্বিতীয়ত হলো, থার্ড হলো যে এটা আমার আরো দৃঢ়মূল হয় যে ঘটনার পরবর্তীকালে বিচার না করা, আলামত ধ্বংস করা, জজ মিয়া নাটক মঞ্চস্থ করা, সমস্ত কিছুর পেছনে কিন্তু রাষ্ট্রযন্ত্রের কোনো না কোনো অংশ জড়িত ছিল। সুতরাং সার্কামস্ট্যান্সিয়ালি এই দায়টা কিন্তু তৎকালীন সরকারের, এবং পুরো বিএনপি সবাই যে ছিল না সেটা বটে। যেমন আমি মান্নান ভাইয়ের কথা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি, কিন্তু মান্নান ভাইয়ের মতো নেতা তিনি এই চক্রান্তের সাথে জানতেন না। রাষ্ট্রযন্ত্রের কোনো না কোনো অংশ, এবং সেটা পুরা সরকার প্ল্যান করে ক্যাবিনেট মিটিং করে ডিজাইন করেছে, এরকম না হতে পারে না। সেটা আপনি একটা অংশ, আপনার 4টা অস্ত্রের ঘটনা কিভাবে ঘটলো, 10টা অস্ত্রের ঘটনা কিভাবে ঘটলো, এটা কারা কারা জড়িত ছিল, এটা তো অলরেডি জানা। আমি একটু ডিগ্রি জেনারেল শাখাওয়াত হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি যে সিলেটের যে ঘটনা ঘটেছিল 2001 সালের 25শে সেপ্টেম্বর, সিলেটে একটি বোমা হামলার ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার আগেই জঙ্গিদের নিজেদের আস্তানাতেই বোমাটি ফেটে যেতে 2 জন জঙ্গি নিহত হয়, যার জন্য পুরো ঘটনাটি আর কার্যকর হয়নি। সেইখানে একজন সেনা কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ এসেছিল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। পরবর্তীকালে আমরা দেখলাম যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হলো এবং রাষ্ট্রপতির সামরিক সচিব করা হলো। তারপরে এটি যখন একটি পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসলো ঘটনাটি, তখন তাকে অবসরে পাঠানো হলো, কিন্তু তদন্তে তার নামও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। এটি আমি এই জন্য বলছি যে এই যে বারবার আওয়ামী লীগ যে ভুলটা করে, যে আওয়ামী লীগ শত্রু চিনতে ভুল করে, এটা অনেকেই বলেন, যার খেসারত আওয়ামী লীগকে দিতে হয়। বঙ্গবন্ধু যেমন খন্দকার মোশতাককে চিনতে পারেননি। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন কিনা? ব্যাপারটা হল যে 2001 সাল 1990 আপনি আমাদের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়েছিল? কোনো পরিবর্তন তো হয়নি। আওয়ামী লীগ ভুল করে কিনা আমি জানি না, ভুল কি নিজে ইচ্ছা করে করছে, ডেলিবারেটলি করছে না, যদি আমি জানি না, আমার ঠিক নাম মনে নেই, হুইজ দ্যাট অফিসার, যদি তার নাম এসে থাকে ওই সময় 2001 সালে তো ক্ষমতা কারা ছিল? ওই বিএনপি একটা পার্ট বিএনপি ছিল। হ্যাঁ, না, ওই ঘটনার সময় বিএনপি ছিল। ওই বছরই ইলেকশন হয়। যদি ওই বছর ইলেকশন হয়, তাহলে আওয়ামী লীগ আসার পরে ইনভেস্টিগেশনটা কত দূরে গিয়েছিল, সেই অবস্থার ইনভলভমেন্ট কি ছিল, সেই অবস্থার ইনভলভমেন্ট যদি তখন সেখানে থাকে, সেখান থেকে তাকে ওই সময় ওই 5টি বছর সে আরো প্রমোশন পেয়েছে। ডেফিনেটলি লেফটেন্যান্ট থেকে আগে মেজর জেনারেল লাভ দিয়ে ওঠেনি। তো সে প্রমোশন যে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়েছে, ব্রিগেডিয়ার পরবর্তীতে হয়তো আওয়ামী লীগের সময় তাকে মেজর জেনারেল বানিয়ে রাষ্ট্রপতির MSP বানানো হলো। এইখানে কিন্তু কতগুলো কালচারাল সমস্যা আছে, পলিটিক্যাল কালচারাল সমস্যা আছে। পলিটিক্যাল কালচারাল সমস্যা যেটাকে আমি আইডেন্টিফাই করি, বা অন্যরা অনেক আইডেন্টিফাই করছে থিওরিটিক্যালি, এবং আমি তো হচ্ছে যে এই পেট্রন ক্লায়েন্ট একটা রিলেশনশিপ, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবসময় কিন্তু এটা হয়ে আসছে। ধন্যবাদ। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে আজকে, আমরা আর বেশি আলোচনা করতে পারলাম না। আমরা আশা করব নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেই সরকারি ক্ষমতা থাকুক না কেন আর ঘটবে না। আবারও আমরা শেষ করতে চাই প্রয়াত নায়ক রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমরা আসলে সবাই আজকে বেদনা বিধুর, বিশেষ করে আমি চলচ্চিত্র অঙ্গনের একজন মানুষ হিসেবে তো অত্যন্ত বেদনাহত হৃদয় নিয়ে আজকে অনুষ্ঠানটি করতে হয়েছে আমাকে। এবং আগামীকাল দর্শক আপনাদের বলে দিই, আগামীকাল রাত 10টায় সম্পাদকীয় অনুষ্ঠানে আমরা নায়ক রাজ্জাকের স্মৃতিচারণ করব। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কাল দেখা হবে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।
Thank you.